যে আমরা দেখলাম যে তাহলে তাহলে এখানে যতগুলা গীতিকা আছে মানে তিন ধরনের গীতিকা আছে, নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা। এখন নাথ গীতিকার মানে সরি ময়মনসিংহ গীতিকা হচ্ছে গীতিকা সাহিত্যের গীতিকাগুলোর মধ্যে শ্রেষ্ঠ গীতিকা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। মোট 10টা গীতিকা তো মানে পাওয়া গেছে এর মধ্যে। আর এগুলা 1923 সালে 1923 সালে ওনার নাম যদি কি ওইটার হ্যাঁ ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন এটাকে সম্পাদনা করেন, মানে ময়মনসিংহ গীতিকাগুলোকে সম্পাদনা করেন। আর ওখানে এটা 23টা ভাষায় অনুদিত হয়েছে, মানে 23টা ভাষায় এটাকে মুদ্রিত হয়েছে। আর এইটা হচ্ছে যে আইথর মানে এটা হচ্ছে যে চন্দ্রকুমার দের যে এলাকা সেটা হচ্ছে নেত্রকোনা জেলার, মানে ময়মনসিংহ জেলার নেত্রকোনা মহকুমার আইথর নামক স্থানের অধিবাসী ছিল এই চন্দ্রকুমার দে। এবং এই চন্দ্রকুমার দে আহ, এই ময়মনসিংহ গীতিকার সংকলক, মানে সংগ্রহ করছে উনি, সংগ্রহকারক। এবং এটা ডক্টর দীনেশ চন্দ্র সেন উনি এটা সংকলনা করছে, মানে এটা সম্পাদনা করছে আর একটা যে বইটা ছাপানো হয়েছে এটা বইটা সম্পাদক ছিল ডক্টর দীনেশ চন্দ্র সেন। আর এটা 23টা ভাষায় মুদ্রিত হয়েছে 1923 সালে। এই এই বইটা প্রকাশ পাইছে, সম্পাদনাটা করছিল। তো এরপরে আমরা দেখব যে ময়মনসিংহ গীতিকার ময়মনসিংহ গীতিকার যে বিখ্যাত যেই পালাগুলা, এর মধ্যে একটা হচ্ছে আমরা দেখলাম যে দেওয়ানা মদিনা লেখছে মনসুর বয়াতি। এবার দেখবেন যে মহুয়া লেখছে দিজ কানাই, সব মেয়েদের নাম মহুয়া। আর একটা হচ্ছে কমলা। মহুয়া লেখছে দিজ কানাই, কমলা লেখছে দিজ ঈশান। তো দুটাকে একটু মনে রাখবেন যে মহুয়া আর হচ্ছে কমলা। মহুয়া লেখছে দিজ কানাই, কমলা লেখছে ঈশান। আর চন্দ্রাবতী লেখছে সরি কি বলে মলুয়া। মলুয়া লেখছে কি চন্দ্রাবতী। মলুয়া আর দস্যু কেনারামের পালা। মলুয়া আর দস্যু কেনারামের পালা লেখছে চন্দ্রাবতী। আপনার দেওয়ানামুদ্দিন লেখছে মনসুর বয়াতি। মহুয়া লেখছে আপনার দিজ কানাই। আর কমলা লেখছে দিজ ঈশান। আর চন্দ্রাবতী একটা পালা আছে, মানে ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতী নামে পালাটা আবার চন্দ্রাবতীর লেখে না, এটা লেখছে নয়ন চাঁদ লেখছে আপনার। মানে এটা হলো চন্দ্রাবতী ও জয়চন্দ্র একটা প্রেমমূলক কাব্য। এটা লেখছে আপনার নয়ন চাঁদ ঘোষ। আচ্ছা, এই হলো এটা গেল, এটা হলো আমাদের ময়মনসিংহ গীতিকা গেল। এবার হচ্ছে শায়ের ও কবিয়ালা। তো এখানে বলা হয় যে আমরা দেখলাম যে ভারতচন্দ্র রায়গুণাকর 1960 সালে যখন মৃত্যু হয়, তখন 1960 সাল থেকে 1860 সাল পর্যন্ত 1860 সাল পর্যন্ত মানে মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ যে কাব্যটা লিখছে, এই 1960 সালে তো ভারতচন্দ্র রায়গুণাকর মারা গেছে। এরপর 1860 সালে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লেখার মাধ্যমে নতুন একটা সাহিত্য ধারা সৃষ্টি হয়েছে। কিন্তু মাঝখানে যে 100 বছর, এই 100 বছরকেই এটাকে কি বলা যায়, যুগ সন্ধিক্ষণের কাল বলে, বা অবক্ষয়ের যুগ বলে। মানে ওই সময় সাহিত্য রচনা হইতো মানুষের আনন্দের জন্য, মানুষের মানুষের চাহিদার জন্য, মানে পাঠক যারা আছে ওরা যেমন চাইবো ও কবিরা ওইভাবে সাহিত্য রচনা করতো। সাহিত্যের যে সৌন্দর্য সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো এই জন্য এই যে যুগ সন্ধিক্ষণের সময়ই এখানে কবিওয়ালা এবং শায়ের নামক দুইটা শ্রেণী তৈরি হয়। তার মানে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর পরে এই যে মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝখানের যেই যুগটাকে, এটাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ যুগ। আমরা জানি যে মধ্যযুগ হচ্ছে 1200 থেকে 1800 সাল পর্যন্ত। তো 1800 সাল পর্যন্ত, তো 1800 সালের আগ দিয়ে 1760 থেকে 1860 পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাতেই আপনার কি বলে এটাকে বলা যুগ সন্ধিক্ষণের যুগ। মানে যুগ সন্ধিক্ষণের কাল অথবা অবক্ষয়ের কাল। এই সময় সাহিত্য যে রচনা হইতো, এই সাহিত্যগুলা খুব নিম্নমানের ছিল। এখন বলা যায় যে 1757 সালে যখন সিরাজউদ্দৌলার পতন হইল, তখনও কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকর বেঁচে ছিল। এবং ওই সময়েও কিন্তু এই যে ভারতচন্দ্র রায়গুণাকরের মধ্যেও একটা অবক্ষয়ের যে যুগ, একটা যুগের শেষ হইলে যেই ধরনের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেটা কিন্তু তার লেখার মধ্যে পাওয়া যেত। ভারতচন্দ্র রায়গুণাকরের লেখাগুলোর মধ্যে এই জিনিসটা ছিল যে একটা অস্থিতিশীলতার একটা ছাপ ওখানে পাওয়া যেত, কারণ সে অনেকটা ইংরেজদের আমলের যে প্রবলেমগুলো সেগুলোর মধ্যে ফেস করছিল। তো এই যে 1760 থেকে 1260-এর যে মধ্যবর্তী যে সময়টা, কবিওয়ালা এবং শায়ের
এই যে দুই বিষয়টাকে, ঠিক আছে, এই 100 বছরের মধ্যে এই কবিওয়ালা এবং শায়েরদের উৎপত্তি হইলো। তো এখানে কবিওয়ালাকে এবং শায়েরকে এগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথম হলো কবিওয়ালাদেরকে নিয়ে বলি। তো কবিওয়ালারা তৈরি হয়েছিল আসলে আপনার কি বলা যায়, এটা হলো হিন্দু সমাজ থেকে, মানে হিন্দুদের বিভিন্ন আচার অনুষ্ঠান, বৌভাত, জন্মাষ্টমী, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন বড় বড় লোকদের অনুষ্ঠানে, অবশ্যই বড় লোকদের অনুষ্ঠানে কিছু, এই যে এখন যেমন বিভিন্ন কি বলা যায়, এই যে গায়ে হলুদের ডিজে পার্টি নিয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন জায়গায় কি বলা যায় যে ব্যান্ড সঙ্গীত নিয়ে যায় গান গান টান গাওয়ার জন্য। তো এখানেও ওই সময় কি হইতো যে বড় লোক যারা আছে কলকাতার দাদা বাবুরা, ওরা এই কবিওয়ালাদেরকে নিয়ে যাইতো। তো কবিওয়ালা ছিল ওরা, ওরা কি করতো, দুই দুই গ্রুপে বসতো, বসে একজন একজনকে প্রশ্নে, মানে গানের সুরে সুরে প্রশ্ন করতো, হ্যাঁও করতো, ও ওকে উত্তর দিত, ও আরেকজনকে উত্তর দিত। তো এখন ওদের আবার একজনে কথা বলতো, একজন ছিল বড় কবি, হ্যাঁ, একজন ছিল কবিওয়াল, আর বাকিগুলা ছিল যে দোহার। যে দেখেন না বিভিন্ন গানে নকুন কুমার বিশ্বাসের বিভিন্ন গানের দোহার দেয়, যে আহা হা করে ওঠে, বিভিন্ন সুরে কথাবার্তা বলে, বা ওই ওটা কি বলে যে মানে যে মূল কবি যা বলে, আশেপাশে যারা ছিল ওরাও ওই কথাই বলে, এটাকে হলো দোহার বলে আর এই গানের সাথে, ঠিক আছে। তো এই যে এইরকম ভাবে যে ওরা মানে মুখে মুখে গান রচনা করতো। তো এই যে কবি গান রচনা করতেন, এবং তাদের কবিওয়ালা বা কবিয়াল বলা হতো, মুখে মুখে গান রচনা করতো তারা। তো এই যে আদি কবি গান বা আদি কবিওয়ালা হচ্ছে গজলাগুই, তার নাম হচ্ছে গজলাগুই, হচ্ছে উনি হচ্ছে আদি আদি গুরু, কবি ওয়ালা বা কবিওয়ালাদের আদি গুরু হচ্ছে গজলাগুই, কি সুন্দর নাম। তো উনি হচ্ছে আদি কবি বা আদি গুরু, মানে ওরা, ওনার নেতৃত্বে এটা শুরু হয়েছিল। তো কবি গানের আসরে একজন প্রধান গায়ক ছিল, কয়েকজন ছিল সহকারী থাকতো। তো কবির লড়াই, আচ্ছা, যে কালের মনোরঞ্জনের বিষয়, আচ্ছা, এটা হচ্ছে কবিদের লড়াই ছিল মানুষের মনোরঞ্জনের বিষয়, একজন একজনকে হেয় করতো। আপনার বিয়ে, দোল উৎসব, দুর্গাপূজা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বা ধনী ব্যক্তিদের বিভিন্ন অনুষ্ঠানে এই কবিওয়ালাদেরকে নিয়ে আসা হইতো, ঠিক আছে। এবার হলো এই বিষয়টা, তাহলে কবিয়াল বা কবি গান রচনা করতেন গজলাগুই, উনি উনি হচ্ছে আদি কবি গানের আদি গুরু। তো উল্লেখযোগ্য হচ্ছে গজলাগুই, ভোলা ভোলা ময়রা, তারপর হচ্ছে নিতাই বৈরাগী, রাম রাম বসু, সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যান্টনি ফিরিঙ্গি। এই অ্যান্টনি ফিরিঙ্গি হচ্ছে আমাদের আজকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো অ্যান্টনি ফিরিঙ্গি ছিল পর্তুগিজ একজন জলদস্যু, মানে পর্তুগিজ জলদস্যু না, পর্তুগিজ মানে পর্তুগিজ বংশোদ্ভূত আরে। তো ফিরিঙ্গি হলো ফিরিঙ্গিদেরকে বলা হয়তো, ফিরিঙ্গি মানে পর্তুগিজ যারা এখানে, আমরা জানি যে উপমহাদেশে সর্বপ্রথম যারা আসছে তারা হলো পর্তুগিজরা, সর্বপ্রথম আসছিল। তো এই পর্তুগিজদেরকে আসলে কি ফিরিঙ্গি বলতো। তো পর্তুগিজদেরকে বলতো ফিরিঙ্গি। আর এই পর্তুগিজরাদের, ওরা আবার আপনার পর্তুগিজ জলদস্যু ছিল, ওরা এখানে জলদস্যুতাই করতো। তো মজার বিষয় হচ্ছে চট্টগ্রামে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ফিরিঙ্গি বাজার আছে একটা এদিকে, আমাদের এদিকে, এই যে একদম কাছাকাছি, আমার এখান থেকে বেশি লাগবে না, মানে ওখানে কর্ণফুলী নদীর পাশে যে বাজারটা, বিখ্যাত একটা বাজার ফিরিঙ্গি বাজার। তো বুঝেন তো ফিরিঙ্গি বাজার কই থেকে আসছে, মানে মানে চট্টগ্রাম অঞ্চলে এই যে পর্তুগিজরা এই চট্টগ্রাম অঞ্চলে দস্যুতা বৃদ্ধি করতো, এরপর চট্টগ্রাম অঞ্চল থেকে এদেরকে তাড়ায় দেয়। এদেরকে শায়েস্তা খান যখন তাড়ায় দিল, তখন এরা যায় কোথায় গেল, ওই বরিশাল ভোলা, আমাদের ওদিকে যেয়ে উঠছে, ঠিক আছে। এই বরিশাল টরিশালে যায় এরা আবার দস্যুতা বৃদ্ধি শুরু করতো, ঠিক আছে। তো যাই হোক, যে তাহলে বোঝা গেল যে চিটাঙের মানে আগে চট্টগ্রামের কি বলা যায়, মানে জলদস্যুতার জন্য আক্রা ছিল চট্টগ্রাম। পরবর্তীতে যখন এখান থেকে শায়েস্তা খান দূরে দিল, তখন যে ভোলা ভোলা বরিশাল এই সকল মানুষদেরকে এই জলদস্যুতা শিখাইছে, যে এইভাবে কি দস্যুতাগিরি করতে হবে। তো এই ছিল, এই জন্য ওদেরকে বলা হয়তো, তার মানে ফিরিঙ্গি কাদেরকে বলা হয়তো, পর্তুগিজদেরকে বলা হয়তো ফিরিঙ্গি। তো ওই যে অ্যান্টনি ফিরিঙ্গি, তার বাবা ছিল পর্তুগিজ, মা ছিল মানে হিন্দু, মানে বাঙালি ছিল, ঠিক আছে। তো এই জন্য তো তার নাম হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি। তো উনিও যে এই যে কবিয়াল, মানে কবিয়ালা ছিল, মানে সেও বিভিন্ন অনুষ্ঠানে যায় এইভাবে মানুষকে মনোরঞ্জন করতো। তো সে কি করতো, যে হিন্দু সে একজন মেয়েকে, এটা হচ্ছে এটা মানে ও ও যখন ওই যে সহমরণে, মানে চিতায় একটা মেয়ে যখন জ্বলছিল, ওর নাম হচ্ছে সৌদামিনী। তো একটা হিন্দু মেয়ে, তার নাম হচ্ছে সৌদামিনী। এই সৌদামিনী দেবীকে সে মানে চিতা থেকে, জ্বলন্ত চিতা থেকে উদ্ধার করছে, মানে চিতায় পড়তে দেয় না এরই, ঠিক আছে, পর উদ্ধার করে সে বিয়ে করে ফেলছে।
তো তার নাম হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি। এখানে অ্যান্টনি ফিরিঙ্গি নিয়ে আরেকটা জিনিস একটু মনে রাখা উচিত, যে তার একটা মানে তাকে নিয়ে চলচ্চিত্র রচনা ভাই হয়েছে। কি চেঞ্জ করছেন? হ্যাঁ, অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে বলতেছি, চেঞ্জ করছি তো। আপনারা দেখেন না না ভাই, চেঞ্জ হয় না ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে অ্যান্টনি ফিরিঙ্গির স্লাইড নিয়ে আসি। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, খুব গুরুত্বপূর্ণ পার্টটা। আচ্ছা, হ্যাঁ, অনেকের কারেন্ট চলে যায়, এই জন্য তারা ডিসকানেক্টেড হয়ে যায়। তো এখানে যেটা দেখলাম যে অ্যান্টনি ফিরিঙ্গির বিষয়টা ওনার উত্তম কুমার, মানে একটা ওনাকে নিয়ে একটা চলচ্চিত্র তৈরি হয়েছিল, চলচ্চিত্রের নাম ছিল অ্যান্টনি ফিরিঙ্গি, মানে চলচ্চিত্রের নামই অ্যান্টনি ফিরিঙ্গি। এখন স্লাইড দেখছেন, অ্যান্টনি ফিরিঙ্গি স্লাইড দেখা যাচ্ছে হৃদয় ভাই? ভাই তার আগের স্লাইডও মনে হয় দেখা যায় নাই ভাই। কবিয়ালা এবং শায়ের, এটা দেখছেন কবিয়ালা শায়ের? জি ভাই, এটাই হয়েছিল না ভাই, আসছিল না ভাই। আচ্ছা, তাহলে এটা নেন, এটা স্ক্রিনশট নেন। হ্যাঁ, এরপরে, হ্যাঁ এরপরে হচ্ছে কবিওয়ালা শাহের তো, এরপর হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি, এই অ্যান্টনি ফিরিঙ্গি। তো এরপরে আমরা দেখলাম যে অ্যান্টনি ফিরিঙ্গি নিয়ে একটা মানে মানে কি বলে একটা চলচ্চিত্র রচনা হয়েছে, সেটার নাম হচ্ছে নামও অ্যান্টনি ফিরিঙ্গি, আর এটার অভিনেতা ছিল উত্তম কুমার। আর তাকে নিয়ে আরেকটা চলচ্চিত্র আছে, সেটার নাম হচ্ছে জাতিস্বর। এটা ইম্পর্টেন্ট, যে জাতিস্বর এটা 1914 সালে রচনা হয়েছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই জাতিস্বর হচ্ছে একটা চলচ্চিত্র, এইটাতে অভিনয় করছে কলকাতার বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ। প্রসেনজিৎকে তো চিনেন। তো জাতিস্বর একটা সিনেমা অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে। তো জাতিস্বর মানে হচ্ছে যে ব্যক্তি পূর্ব পূর্ব মানে পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে। জাতিস্বর মানে হচ্ছে যে ব্যক্তি পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে। এটা আপনাদের মনে আছে কিন্তু, এটা ট্রেলার আমরা দেখছিলাম যে প্রসেনজিতের একটা ছবি, এখানে পূর্বের জন্মের বিভিন্ন জিনিস মানে মনে করতো। তো এটা 2014 সালে মুক্তি পাইছিল ছবিটা, সিনেমাটা জাতিস্বর, যে পূর্বের জন্মের কথা মনে করতে পারে। এটা অ্যান্টনি ফিরিঙ্গি ছিল ওখানকার নায়ক। প্রসেনজিৎ মানে অ্যান্টনি ফিরিঙ্গিকে নিয়ে রচিত, আর প্রসেনজিৎ ছিল এটার নায়ক। তো এইবার গেলে অ্যান্টনি ফিরিঙ্গি নিয়ে আমরা অনেকগুলো তথ্য বললাম। এবার আমরা বলবো শায়ের। শায়ের মানে হচ্ছে একটা আরবি শব্দ। শায়ের থেকে, শায়ের হচ্ছে একটা আরবি শব্দ, যে কবিওয়ালা যে আর যে শায়ের বিষয়টা, তো এটা হচ্ছে একটা আরবি শব্দ। এখানে শায়ের হচ্ছে দাঁড়ান, হ্যাঁ এটা একটা আরবি শব্দ। তো এই শায়ের মানে হচ্ছে যে যারা কবি, মানে আরবি ভাষায় শায়েরদেরকে কবি বলে। এবার মানে আরবি বাক্যটা হচ্ছে শায়ের, বাংলাটা হচ্ছে কবি। এখন এই কবিওয়ালা যারা মানে সরি শায়ের যারা মানে শায়ের যারা, এরা হলো মুসলিম ছিল। মানে তাহলে হিন্দুরা রচনা করতো, হিন্দুদের মধ্যে দল তৈরি হইলো কবিয়ালা বলতো। ওরাও এরকম এগুলা বিভিন্ন অনুষ্ঠানে আচার অনুষ্ঠানে করতো। আর শায়ের যেটা, তারা ছিল দোভাষী পুঁথি সাহিত্য রচনা করতো, মানে তারা পুঁথি লিখতো। এই যে শায়েরদের মধ্যে যেটা ছিল ফকির, এখানকার কি ফকির গরিবুল্লাহ, এই যে ফকির গরিবুল্লাহ, উনি হচ্ছে ফুতি সাহিত্যের কি আদি কবি। তাহলে ফুতি সাহিত্যের আদি এবং শ্রেষ্ঠ কবি। তাহলে ফুতি সাহিত্য কারা লিখতো? শায়েররা ফুতি সাহিত্য লিখতো। তাহলে শায়েররা কি লিখতো? পুঁথি সাহিত্য লিখতো। তো এই পুঁথি সাহিত্যের সবচাইতে শ্রেষ্ঠ জনপ্রিয় কবি ছিল ফকির গরিবুল্লাহ। এমনকি উনি ছিল প্রথম, মানে আদি কবিও, পুঁথি সাহিত্যের আদি কবিও আপনার ফকির গরিবুল্লাহ, এবং শ্রেষ্ঠ কবিও ফকির গরিবুল্লাহ। আর পুঁথি সাহিত্যের লেখকদেরকে শায়ের বলা হইতো। ঠিক আছে? তো ওই যে কবিয়ালা এবং শায়ের থেকে আসছে। তো ফকির গরিবুল্লাহর একটা বিখ্যাত কাব্যগ্রন্থ, যেটা আগে বলছিলাম, মানে ছিল আমির হামজা। আর আমির হামজার লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ, কিন্তু আমির হামজাটা উনি শেষ করতে পারে নাই। তো পরবর্তীতে সৈয়দ হামজা নামক আরেকজন শায়ের আসছে, উনি এসে এই আমির হামজা কাব্যটাকে সম্পন্ন করছিল। তো যদি অপশনে থাকে যে মানে পুঁথি সাহিত্যের আদি কবিকে ফকির গরিবুল্লাহ যদি অপশনে থাকে, তাহলে তার নামই হবে, সেই ফকির গরিবুল্লাহই অ্যান্সার দেখাইতে হবে। কিন্তু যদি
দেখেন যে পুঁথি সাহিত্যের আদি কবি কে, ফকির গরিবুল্লাহ নাই, তখন যদি সৈয়দ হামজা থাকবে, ফকির গরিবুল্লাহ না থাকলে সৈয়দ হামজা থাকবে, আপনি সৈয়দ হামজাতেই টিক দিয়ে দেবেন। তো গেল এখানে আমরা পুঁথি সাহিত্য নিয়ে এতটুকু জানলেই হবে। তো পুঁথি সাহিত্যগুলাকে বলা হয়তো যে দোভাষী পুঁথি, মানে দোভাষী পুঁথি সাহিত্য বলতে এগুলাকে বলা হয়তো যে এগুলা তো রচিত হইতো মুসলিমদের বিভিন্ন ধর্মীয় বিভিন্ন বিভিন্ন ধর্মীয় বিভিন্ন বা জাতিগত বিভিন্ন ঐতিহ্যমূলক বিষয়গুলাকে নিয়ে, মুসলিম রেনেসার বিভিন্ন বিষয়গুলাকে নিয়ে, জাতি নিয়ে বা ধর্মীয় অনুভূতি নিয়ে তৈরি হইতো। আর এগুলাকে বলা হইতো দোভাষী পুঁথি। দোভাষী পুঁথি কেন বলা হইতো? কারণ হচ্ছে এগুলার মধ্যে প্রচুর পরিমাণে আরবি, ফার্সি, হিন্দি, তুর্কি, উর্দু, ওই যে যে জগা খিচুড়ি ভাষা আর বাংলা ভাষা যেমন মিশ্র না, এই সকল ভাষার উৎপত্তি, সকল ভাষা থেকে শব্দ নেওয়া হইতো এই পুঁথি সাহিত্যের। এই ফকির গরিবুল্লাহ এবং সৈয়দ হামজা ওনারা সকল ধরনের শব্দগুলা ইউজ করতো। এই জন্য এটাকে দোভাষী পুঁথি সাহিত্য বলে। দোভাষী পুঁথি সাহিত্য, যেখানে অনেকগুলা ভাষা থাকে, এটাকে বলা হয় দোভাষী পুঁথি সাহিত্য। এবং এই দোভাষী পুঁথি সাহিত্যের আরেকটা বিষয় আছে, সেটাকে এগুলাকে বটতলার পুঁথি বলে। বটতলার পুঁথি বলার কারণ হচ্ছে যে খুবই নিম্ন মানের ফ্রেস থেকে এগুলাকে ছাপা হইতো, মানে ফসা কাগজে ছাপাইতো, এই জন্য এগুলাকে বটতলার পুঁথি বলতো, মানে অপমান করে বটতলার পুঁথি বলতো। তো এখানে পুঁথি সাহিত্যের আদি এবং শ্রেষ্ঠ কবি ফকির গরিবুল্লাহ, তার রচিত কাব্যের নাম হচ্ছে আমির হামজা। আর এটা সম্পন্ন করছে সৈয়দ হামজা, মানে উনি পুরাটা লিখে যেতে পারে না, সৈয়দ হামজা পরে এটাকে পুরোপুরি লিখছিল। আর এখানে যদি বলি যে পুঁথি সাহিত্যের প্রথম কাব্য কি, পুঁথি সাহিত্যের প্রথম কাব্য দেখেন, আদি কবি না, পুঁথি সাহিত্যের প্রথম কাব্য সেটা কিন্তু ফকির গরিবুল্লাহ লেখে নাই, এটা লেখছে কৃষ্ণরাম দাস। তাহলে পুঁথি সাহিত্যের প্রথম কাব্য, পুঁথি সাহিত্যের, ভালো করে বুঝেন, পুঁথি সাহিত্যের প্রথম কাব্য লেখছে কৃষ্ণরাম দাস, এবং এটার নাম হচ্ছে রায়মঙ্গল। এই দেখেন, এই যে আমরা বললাম যে অনেকগুলা কাব্য আছে যেগুলোর পরে মঙ্গল থাকে, ঠিক আছে, ওগুলাকে মঙ্গল কাব্য বলা যাবে না, ঠিক আছে, ওই যে আপনার চৈতন্য মঙ্গল, রায়মঙ্গল। তো রায়মঙ্গল হচ্ছে এই পুঁথি সাহিত্যের একটা গ্রন্থ, ঠিক আছে, একটা পুঁথি। তাহলে পুঁথি সাহিত্যের একটা পুঁথির নাম হচ্ছে রায়মঙ্গল, এটা লেখছে কৃষ্ণরাম দাস। তো দেখেন যে পুঁথি সাহিত্য বা শায়ের, এরা তো মুসলমান বিষয়গুলো নিয়ে লিখতো, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে লিখতো, কিন্তু এই যে কৃষ্ণরাম দাসের যে রায়মঙ্গল, এখানে কিন্তু যেই এখানে কিন্তু পুঁথি সাহিত্যের সবগুলা বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই, মানে এখানে ইসলামিক বিষয়গুলো খুব একটা ছিল না, ইসলামিক বিষয়গুলো বলা হয় নাই। আবার পুঁথি সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল ওই সাহিত্যগুলোর মধ্যে বাংলা, হিন্দি, আরবি সকল শব্দের একটা সংমিশ্রণ। কিন্তু কবি কৃষ্ণরাম দাস যে রায়মঙ্গল কাব্যটা লেখছে, ওখানে সকল ধরনের ভাষার সংমিশ্রণ ছিল না। এই জন্য আমরা এটাকে মানে পুঁথি সাহিত্যের প্রথম কাব্য বলতে পারি। তবে এই যে কৃষ্ণদাস, সরি, কৃষ্ণ রাম দাসকে আমরা পুঁথি সাহিত্যের আদি কবি বলতে পারি না। পুঁথি সাহিত্যের সবচাইতে গ্রহণযোগ্য এবং শ্রেষ্ঠ এবং আদি, মানে সর্বপ্রথম যে লিখছে, সর্বপ্রথম যে পুঁথি সাহিত্যের ইসলামের বিষয়গুলো ওখানে ছিল, আরবি, ফার্সি, হিন্দি সব ভাষার সংমিশ্রণ ওখানে ছিল, যে মানুষটা, সে নাম হচ্ছে ফকির গরিবুল্লাহ। এই জন্যই পুঁথি সাহিত্যের আদিকবি হিসেবে কাকে বলা হয়, ফকির গরিবুল্লাহকে। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করে যে পুঁথি সাহিত্য ধারার প্রথম কাব্য কোনটা, তখন উত্তর হবে রায়মঙ্গল। আর এটা লেখছে কি, কৃষ্ণরাম দাস। কিন্তু তাকে আমরা পুঁথি সাহিত্যের আদিকবি বলতে পারি না, কারণ এই যে রায়মঙ্গলটা, এটা পুরোপুরি পুঁথি সাহিত্যের যে ক্যারেক্টারটা, এটা পুরোপুরি সমর্থন করে না, মানে এটাকে আমরা পুঁথি সাহিত্যের দিকে পুরোপুরি নিতে পারি না। সে পুঁথি সাহিত্য লেখার চেষ্টা করছে, তবে তারটা ওইভাবে হয় নাই, এই জন্য আমরা তারটাকে রিজেক্ট করে দিলাম। কিন্তু যদি প্রশ্নটা খুব ডিপ থেকে করতে চায়, তখন এইভাবে বলবে যে পুঁথি সাহিত্যের প্রথম কাব্য কোনটা, তখন হবে রায়মঙ্গল, ঠিক আছে, এটা লেখছে কি, কৃষ্ণরাম দাস। তবে এটা পুঁথি সাহিত্যের, কৃষ্ণরাম দাস পুঁথি সাহিত্যের আদি কবি না, পুঁথি সাহিত্যের সর্বজনীন গৃহীত কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ। আপনাদের এই কনফিউশনটা গেল, মানে এটা নেওয়ার প্রবলেম আছে কিনা? তো আছেন কয়জন, আছেন নাকি আমি শুধু বলতেছি? না ভাই। হৃদয় ভাই সহকারে কয়জন আছেন? 4 জন?
মানে মোট আমরা চারজন ভাই আছি। চারজন আছে ভাই। আচ্ছা, আমি সহকারে চারজন। আচ্ছা, ভাই চারজন আছে, হ্যাঁ হ্যাঁ, টোটাল আমরা চারজন। আমরা শেষ করে ফেলবো, এখনই শেষ করে দিব। এরপর হচ্ছে আপনার নাথ সাহিত্য। তো এইটা নিয়ে আসছে যে নাথ অর্থ প্রভু, নাথ ধর্মের আদিগুরু ছিল শিব। তো নাথ ধর্মের আদিগুরু হচ্ছে শিব, তাই শিব হলো আদিনাথ। তাহলে নাথদের মধ্যে আদিনাথকে শিব, মানে এখানে নাথ হচ্ছে শিব, শিবকে নিয়ে। তো বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এবং এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের অবলম্বন করছিল। তাহলে আদিনাথ হচ্ছে শিব, কিন্তু নাথ ধর্মের আদিনাথ হচ্ছে শিব। আর নাথ ধর্মটের প্রচার প্রচারণা বা নাথ ধর্মের যেই শ্রেষ্ঠ যেই যুগটা, সেইটা হচ্ছে আপনার এই যে মিননাথ, হরিপা, কানুপা, এরাই যে চারজন, মানে আপনার নাথ ধর্মটা সৃষ্টি করছে আদিনাথ শিব, তারপর হচ্ছে আপনার মিননাথ, হারিপা, কানুপা, এদের সম্বন্ধে খুব বেশি পরিমাণে তথ্য পাওয়া যায় না। বুঝছেন? এই যে যেমন এই যে আমাদের কিছুক্ষণ আগে কনফিউশন ছিল, ওনারা বলল যে মিননাথ, বাংলা সাহিত্যের আদি কবি। এখন এখানে তো আপনার তার কোনো কাব্যগ্রন্থ আমরা পাই নাই। মানে উনি যে আদি কবি, তো উনি কি লিখছে? আমরা লুইপাটটা বলতে পারি, এই যে লুইপাকা তরুবর লিখছে, হ্যাঁ, ওই যে কি বলে মানে চর্যাপদের একটা পদ লিখছে, সেটা আমরা পাইছি। এখন আমরা মিন্নাতকে ধারণা করতেছি সে আদি কবি, কিন্তু এটা প্রুভ না। মানে এখানে তার কোনো কাব্যগ্রন্থ, তার কোনো লাইন, সে যে লিখছে এরকম কোনো একটা লাইন খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমরা এই জন্যই ফ্রিচি বিতর্কিত প্রশ্নগুলো থেকে প্রশ্ন করে না। এখন আমাদের স্যাররা বাংলা গবেষক, ওনারা দেখা গেছে যে এইসব জিনিসগুলা তুলে এনে মারামারি করার জন্য, বুঝছেন? এই জন্যই বললাম যে এইসব টপিকগুলো নিয়ে মাথা ঘামানো যাবে না। এখন এখানে আমরা দেখলাম যে নাথ সাহিত্যের প্রধান কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। ভালো করে মনে রাখতে হবে, নাথ সাহিত্যের উল্লেখযোগ্য কবি বা প্রধান কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। তো শেখ ফয়জুল্লাহর কাব্যগ্রন্থ কি? গোরক্ষ বিজয়। তাহলে শেখ ফয়জুল্লাহ নাথ সাহিত্যের, নাথটা হচ্ছে হিন্দুদের, কিন্তু শেখ ফয়জুল্লাহ আবার মুসলিম। তো শেখ ফয়জুল্লাহ একটা কাব্য লিখছে, তার নাম হচ্ছে গোরক্ষ বিজয়ের রচিতা। শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় লিখছে। গোরক্ষ বিজয় হচ্ছে নাথ সাহিত্যের একটা সাহিত্য। আর নাথ সাহিত্যের প্রধান কবি এটাই বেশি আসে। নাথ সাহিত্যের প্রধান কবি কে? শেখ ফয়জুল্লাহ। তার কাব্যগ্রন্থের নাম গোরক্ষ বিজয়। এইটাই হচ্ছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মানে এই কথাটা। ঠিক আছে? আর এখানে দুইটা বিষয়, নাথ সাহিত্যের দুইটা শাখা, একটা হচ্ছে ময়নামতি, একটা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাস। দুইটা শাখা, ময়নামতি, গোপীচন্দ্রের সন্ন্যাস। উল্লেখযোগ্য কবিকে বা প্রধান কবিকে? শেখ ফয়জুল্লাহ। তার কাব্যর নাম কি? গোরক্ষ বিজয়। এতটুকুই তো মনে থাকবে না আপনার, পরীক্ষার আগ দিয়ে এইগুলাই ভুলে যাবেন। হ্যাঁ, এরপরে ডিপ তো হইলো পরের কথা। ঠিক আছে? তো এরপর আছে আপনার মুরসিয়া সাহিত্য। তো মুরসিয়া সাহিত্য হচ্ছে কি? ওই যে আমরা জানি যে কারবালা ইমাম হাসান হুসাইনের যেই হৃদয় বিদারক যে দৃশ্য, যেই ঘটনাটা ঘটছে, কারবালার যে যুদ্ধ করছে, এইটাকে নিয়ে, এই যে এই শোকটাকে যে শিয়া সম্প্রদায় থেকে এই সাহিত্যটা আসছে, যে তারাও সেটাকে শোক প্রকাশ করে। আমার এখানে একটু কারেন্টের মানে কি বলে কানেকশনের প্রবলেম ছিল, তো আবার আসছে তো, তাই না? হৃদয় ভাই, শোনা যাচ্ছে? হৃদয় ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তা আমরা এখন স্লাইডে চলে যাই। জি ভাই, এখন একটু স্পষ্ট শোনা যাচ্ছে মনে হয়। আর একটু কথা বললেন বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা দেখলাম যে আমরা এখানে কি বলে এটা, মর্সিয়া সাহিত্য নিয়ে বলতেছি, কারবালার যুদ্ধ এবং শোক প্রকাশগুলাকে নিয়ে মর্সিয়া সাহিত্য তৈরি। তো মর্সিয়া সাহিত্যের আদি কবি খুব গুরুত্বপূর্ণ। মর্সিয়া সাহিত্যের আদি কবি বা প্রথম কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। খুবই কনফিউশন এটা, যে সবাই ভুল করতে চায় এটা। নাথ ধর্মের প্রধান কবি শেখ ফয়জুল্লাহ, নাথ ধর্মের আদি কবি
প্রথম কবি শেখ ফয়জুল্লাহ না। নাথ ধর্মের সবচাইতে সেরা কবি, শ্রেষ্ঠ কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। আবার এই শেখ ফয়জুল্লাহই মুসলমানদের মরসিয়া যে সাহিত্য, সেই সাহিত্যের প্রথম কবি। তার সেই কাব্যের নাম হচ্ছে জয়নবের চৌতিসা। এটাই তো খুব গুরুত্বপূর্ণ। এতটুকু লাইন মনে রাখাই কষ্টকর, বুঝছেন? এতটা ইনফরমেশন আপনার মাথায় যদি থাকে, এই যে ধরেন যে আপনার এরকম হাজার হাজার টপিক না, এই যে মরসিয়া সাহিত্যের মতো এরকম প্রচুর টপিক, হাজার হাজার শত শত টপিক আপনাকে ফ্রিলি আগে পড়তে হবে। আপনি একটা টপিক থেকে দুই তিনটা ইনফরমেশন মনে রাখতে পারলে আপনি ফ্রিলি, আল্লাহ না করুক, চেঞ্জ হবেন। আপনি এতটুকু মনে রাখেন, কমন পড়া আর হালকা একটু টিপ, এই জিনিসটা মনে রাখলে যে এখন যা পড়তেছি আমরা, এর মধ্যে যদি আপনার 70%, 50% যদি মনে থাকে, তাহলে তো আপনার ইনশাল্লাহ ফ্রিলি পাস হয়ে যাবে। সত্যি আমরা এখানে আমরা যে টপিকগুলো নিয়ে বলবো, এর মধ্যে আপনার 50 থেকে 70% মনে থাকলেই হয়ে যাবে, দেখবেন যে ইনশাল্লাহ ভালো হবে। তো আমাদের কমন টপিকগুলো থেকে এখানে আসবে প্রশ্ন, দেখবেন কমন টপিক থেকে আসতেছে। আর যেগুলা আনকমন আনকমন টপিক থেকে আসে, ওগুলা কেউই পারে না। ওগুলা নিয়ে আপনার টেনশন, আমার টেনশন করার কোনো দরকার নেই। তো আমরা এখন কিছু, আমি চাইছিলাম যে আরো একটু কিছু তথ্য দিব, এক্সট্রা কিছু তথ্য। তো আমি দেখি যে আপনারা একটু লাইনে থাকেন, আমি দেখি যে এক নজরে একটু দেখি কয়েকটা এক্সট্রা তথ্য আছে কিনা, মানে যেগুলো একটু গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে মনে হচ্ছে আমি সবই বলে দিছি। তো এখানে একটা আছে যে আমাদের কালকে আদরি আপু একটা প্রশ্ন করছিল যে গোবিন্দ দাসের একটা উপাধি, সেটা ছিল ওনাকেও স্বভাব কবি বলা হয়। স্বভাব, আমরা জানি দ্বিজ মাধবকে, ওই যে সারদা মঙ্গল যে লিখছে দ্বিজ মাধব, এই দ্বিজ মাধবকেও স্বভাব কবি কবি বলা হয়। গোবিন্দ দাস উনি ছিল বিদ্যাপতির ভাব শিষ্য, মানে ব্রুজবুলি ভাষায় কবিতা লেখছে। তাকেও স্বভাব কবি বলা হয়। এবং তার আরেকটা উপাধি আছে, উপাধি হচ্ছে কোবিন্দ। ওই যে আমরা ওই যে কোবিন্দ পরমেশ্বর পড়ছিলাম না, মহাভারতের অনুবাদক, ওই যে পরাগালী খানের পৃষ্ঠপোষকতায় মহাভারত, পরাগালী মহাভারত লেখছে গোবিন্দ পরমেশ্বর। তো সেই কবীন্দ্র উপাধিটা আবার কার কাছে আছে? গোবিন্দ দাস। গোবিন্দ দাসকেও কবীন্দ্র উপাধি দিছে, আবার তাকে কবিরাজও বলা হয়। তার মানে গোবিন্দ দাস নিয়ে আমরা তিনটা এক্সট্রা ইনফরমেশন শুনতেছি। গোবিন্দ দাস হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্য ধারার কবি, উনি ব্রুজবুলি ভাষায় পদ লিখছে। তো ওনাকে স্বভাব কবি বলা হয়। আবার ওনাকে গোস্বামী বা গোবিন্দ দাস, সরি সরি গোস্বামী না, এটাকে গোস্বামী বা তাকে কবীন্দ্র বলা হয়। ঠিক আছে? তো আর তার মানে আহ, আচ্ছা, মানে গোবিন্দ দাস নিয়ে তিনটে ইনফরমেশন আমি একটু আবার বলি, একটু পেঁচাইয়া ফেলছি। তাকে স্বভাব কবি বলা হয়, তার একটা উপাধি হচ্ছে কবীন্দ্র, আর আরেকটা উপাধি হচ্ছে কবিরাজ। এখন কে এসব উপাধিগুলো দিচ্ছে এত কিছু মনে রাখার দরকার নাই, এইটুকু মনে রাখেন। ঠিক আছে? এর বেশি ডিপ থেকে আসলে আপনিও পারবেন না, কেউ পারবে না। এরপর আমরা চণ্ডীদাসের পদগুলো একটু মনে রাখবেন। চণ্ডীদাস ওই যে শুনো মানুষ ভাই সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই, সই কেবা শুনাইল শ্যাম নাম, সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আন বাড়ি যে আমার আঙিনা দিয়া। খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? তার চণ্ডীদাসের এই পদগুলো একটু মনে রাখবেন। জ্ঞান দাসের পদগুলো খুব মনে রাখবেন। এই যে রূপ লাগে আখি জুড়ে গুণে মনোভর, এগুলা কিন্তু আমি বলছিলাম, এগুলো ব্যাখ্যা করছিলাম। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এটা আমি কিন্তু ব্যাখ্যা করছিলাম এই পদগুলা কি। তো দৌলত উজির বা আরাম খার আরেকটা কাব্য আছে, সেটার নাম হচ্ছে জঙ্গনামা। জঙ্গনামা মানে হচ্ছে যুদ্ধ বিগ্রহ নিয়ে, মানে যেখানে যুদ্ধ বিগ্রহ বেশি হয় ওইটাকে জঙ্গনামা বলে। আর দৌলত কাজীর সম্বন্ধে তো বললাম যে রোশাঙ্গার রাজসভার আদি কবি, প্রথম বাঙালি কবি। এবং লৌকিক ধারার, যেখানে মানুষ নিয়ে কথা বলা হয়, মানুষকে সাহিত্যে নিয়ে আসছে, লৌকিক ধারার প্রথম কবি হচ্ছে দৌলত কাজী। এরপরে আমি একটু মানে বিভিন্ন বিষয়গুলো এখানে একটু তুলে নেই। আর আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতিকে বলছে কি সুখের কবি, আর চণ্ডীদাসকে বলছে দুঃখের কবি। এটা মনে রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির যে ব্রজবুলি ভাষায় একটা নিজের কবিতা কাব্যগ্রন্থ লেখছে, সেটা হচ্ছে ভানু সিংহ ঠাকুরের পদাবলী। এগুলাই খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এরপর আমরা আহ, এরপরে বিদ্যাপতিকে রাজা শিব সিংহ তার পদগুলাকে বিমোহিত হয়ে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করে বিদ্যাপতিকে। আর বিদ্যাপতির যেই আমাদের যেই শ্রী চৈতন্যদেব বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদগুলা পড়ে খুবই বিমোহিত হইতো, এবং সে বারবার তাদের এই পদগুলাই
পড়তো। এরপরে আমরা আরেকটা কনফিউশন একটু ইয়ে করি যে ভারতচন্দ্র রায়গুণাকের প্রথমে কাব্য হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী, আর তার শ্রেষ্ঠ আরেকটা কাব্যগ্রন্থ আছে যেটার নাম হচ্ছে সত্যপীরের পাঁচালী। পীরেরটা যেটা সেটা প্রথম না, প্রথমটা হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী, শ্রেষ্ঠটা হচ্ছে সত্যপীরের পাঁচালী। আর প্রথম নাগরিক কবি তার নাম নাগরিক মানে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। তার পদে ছন্দ এবং ধ্বনির রীতি মানে তার পদগুলোর মধ্যে ছন্দ এবং ধ্বনির রীতি প্রবর্তন হয়। আর বাংলা সাহিত্যে সর্বপ্রথম সন তারিখ যুক্ত মঙ্গল কাব্য লেখছে কে? মনসামঙ্গল কাব্য, মানে মনসামঙ্গল কাব্য ধারার কবি বিজয় গুপ্ত, যিনি পদ্ম পুরাণ লেখছে সর্বপ্রথম সন তারিখ সহকারে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, একটু মনে রাখেন, এগুলো আপনারা জানেন। আর এখানে আরেকটা বিষয় একটু অনেকে ভুল করছিল গতবার, গত পরীক্ষা, সেটা হচ্ছে রস মঞ্জুরি। রস মঞ্জুরি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকের একটা অনুবাদিত কাব্য, যেটা মিথিলার কবি ভানুদত্তের নাম। মিথিলার কবি ভানুদত্ত, এই ভানুদত্তের একটা রচনা মানে একটা অনুবাদ করছে, সেটা হচ্ছে রসমঞ্জরি। তার আরেকটা অনুবাদিত কাব্যগ্রন্থ আছে, আচ্ছা না সেটা অনুবাদিত না। তো দেখেন যে রসমঞ্জরি হচ্ছে তার একমাত্র মানে অনুবাদ করা, অন্যের অনুবাদ করা একটা কাব্য, সেটা হচ্ছে রসমঞ্জরি। ভারতচন্দ্র রায়গুণাকর এটা অনুবাদ করছে মিথিলার কবি ভানুদত্ত থেকে। আচ্ছা, এরপর আমরা একটু আরো সামনের দিকে চলে যাই। এরপর আমরা আমরা এরপরে পড়বো যে রামনিধি গুপ্ত সম্বন্ধে। রামনিধি গুপ্ত খুব ইম্পর্টেন্ট। তো রামনিধি গুপ্ত, ওনাকে নিধুবাবু বলা হয়। উনি হচ্ছে টপ্পা টপ্পা গানের বিখ্যাত কবি। তাহলে টপ্পা গানের বিখ্যাত কবি হচ্ছে রামনিধি গুপ্ত, ওনাকে নিধুবাবু বলা হয়। এবং ওনার ওনার উনি এই যেই টপ্পা গানগুলো কি, সেটা হচ্ছে পাঞ্জাব, ভারতের একটা প্রদেশ, এই পাঞ্জাবে কিন্তু উট চলাচল করে। তো উট যখন চলাচল করে তখন এই এই উটের যেই মানে যারা উটগুলা চালায়, উটের সাথে ওরা একটা গান রচনা করতে, এই গানগুলাকে বলতে টপ্পা গান। তো টপ্পা গানের জনক হচ্ছে বা টপ্পা গানগুলা লিখছে নিধুবাবু, বা টপ্পা গানের জনক বিখ্যাত, টপ্পা গানের বিখ্যাত কবি, টপ্পা গানের বিখ্যাত কবি হচ্ছে ধরেন যে নিধুবাবু বা রামনিধি গুপ্ত, এতটুকু মনে রাখলেই হবে তাকে নিয়ে। এবার হচ্ছে আরেকজন কবি রামপ্রসাদ সেন। তো রামপ্রসাদ সেন ওনাকে বলা হয় রামপ্রসাদ সেন ওনাকে বলা হয় শাক্ত পদাবলী, ওনাকে বলা হয় শাক্ত পদাবলী। এখন শাক্ত পদাবলী জিনিসটা কি শোনেন। হিন্দুদের একটা ধর্মের আলাদা একটা সাইট, মানে হিন্দুদের একটা ধর্মের একটা শাখা, সেই শাখাটা হচ্ছে শাক্ত ধর্ম। তাহলে হিন্দুদের একটা ধর্মীয় শাখা হচ্ছে শাক্ত ধর্ম। এই শাক্ত ধর্মের মূল কনসেপ্ট হচ্ছে দেবী কালী এবং দুর্গা। দেবী কালী দুর্গা যারা আছে ওদের শিবের উপাসক হচ্ছে নাথ ধর্ম, শিব থেকে আসছে কি নাথ ধর্ম। আর দেবী দুর্গা কালী এগুলাকে নিয়ে আসছে কি শাক্ত ধর্ম, বা শাক্ত ধর্মের পদগুলোকে বলা হয় শাক্ত পদাবলী। এই যে বলে শ্যাম সঙ্গীত বলে না, দেখেন না, আমাদের কাজী নজরুল ইসলাম কিন্তু শ্যাম সঙ্গীত লিখছে, 1000-এর উপরে শ্যাম সঙ্গীত। এই শ্যাম সঙ্গীতগুলো হচ্ছে দেবী দুর্গাকে নিয়ে, দেবী দুর্গাকে নিয়ে যে সঙ্গীতগুলো রচিত ওগুলোকে বলে শ্যাম সঙ্গীত। এই যে রামনিধি এই যে রামপ্রসাদ সেন উনি দেবী কালী এবং দুর্গা ওদেরকে নিয়ে যেই গঠিত শাক্ত ধর্ম, সেই শাক্ত ধর্মটাকে প্রচার করছে এবং ওখানকার পদ লেখছে, ওইটা নিয়ে লেখালেখি করছে, এবং ওনার মাধ্যমে এই শাক্ত পদাবলী তৈরি হয়েছে। তো উনি ছিল রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি, রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। তাহলে আপনাকে যদি বলে যে শাক্ত গীতি বা শাক্ত ধর্মের প্রবর্তক কে, বা এটাকে নিয়ে শাক্ত পদাবলী সাহিত্য ধারার প্রবর্তক কে, রামপ্রসাদ সেন। উনি রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গেল, রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি, রাজা কৃষ্ণচন্দ্রের কাছে যাওয়ার পরে রাজা কৃষ্ণচন্দ্র তাকে পৃষ্ঠপোষকতা দিছে, তাকে উপহার টুপহার দিছে, মানে তাকে সহযোগিতা করছে আর কি। পরে তাকে বলছে যে তুমি আমার রাজসভার কবি হিসেবে থাকতে পারো, সভাকবি হিসেবে। কিন্তু সে কি স্বাধীন চেতা এই কবি রামপ্রসাদ সেন, সে সভাকবি হিসেবে থাকতে চায় নাই। পরে রাজা কৃষ্ণচন্দ্র তাকে 100 বিঘা জমি দিছে এবং তাকে নগদ টাকা পয়সা দিছে। এই উপহার পাওয়ার পরে সে তার বিদ্যা সুন্দর কাব্য, যেটা যে দেবী কালিকা মঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। তো এই কালিকা মঙ্গলের বা এই বিদ্যা সুন্দর যে কাব্য, কালিকা মঙ্গল কাব্যধারার হচ্ছে কি মানে এই রামপ্রসাদ সেন, ওনাকে নিয়ে কিন্তু আমরা আগে পড়ছিলাম, মঙ্গল কাব্য ওনাকে নিয়ে বলছিলাম। তো উনি রাজা কৃষ্ণচন্দ্র
তার উপাধি দিছে কবি রঞ্জন। ঠিক আছে, কবি রঞ্জন। কবি রঞ্জন উপাধি দিছে কাকে? রামপ্রসাদ সেনকে। উনি ছিল রাজা কৃষ্ণচন্দ্রের সভা। রাজা কৃষ্ণচন্দ্র তাকে সভাকবি করতে চাইছিল, সে সভাকবি হয় নাই। ঠিক আছে, পরবর্তীতে সে 100 বিঘা জমি নিয়ে চলে গেছে এবং তার বিদ্যা সুন্দর কাব্যটা সে তাকে উৎসর্গ করছে। কাকে উৎসর্গ করছে? রাজা কৃষ্ণচন্দ্রকে। তো এই হচ্ছে আমাদের রামপ্রসাদ সেন, যে শাক্ত পদাবলী বা শাক্ত ধর্মের সাহিত্যগুলোকে প্রচার করছে। তাকে বাংলা সাহিত্যের শাক্ত গীতি ধারার প্রবর্তকও বলা হয়। তার বিদ্যাসুন্দর কাব্য কৃষ্ণচন্দ্রকে উপহার দিছে। কৃষ্ণচন্দ্র তাকে কবি রঞ্জন উপাধি দিছে। আর এইটাই গেল কথাবার্তা। তো আমাদের আলোচনা, আমি আশা করি মধ্যযুগ নিয়ে আমরা যা আলোচনা করছি, যত ডিফিকাল্ট প্রশ্নই হোক, ঠিক আছে, আপনি এখান থেকে পারবেন। আপনি যদি না পারেন তাহলে বাংলাদেশে কেউ পারবে না, বুঝছেন? এটাই হচ্ছে কথা, যে আপনি যদি না পারেন তাহলে মনে করবেন যে এইটা একদম আনকমন প্রশ্ন, যে আনকমন প্রশ্নটা কেউ পারবে না। ঠিক আছে, তো আমাদের মূল বিষয়টা হচ্ছে এটা, যে আমরা চেষ্টা করতেছি যে যাতে আমরা যতটুকু পরিমাণ পড়ি ওই টপিকটা যাতে যে পুরোপুরি ক্লিয়ার হয়, বুঝছেন? তা আপনাদের কারো প্রশ্ন থাকলে, আচ্ছা বলেন তো, আমি একটা প্রশ্ন করি, যে কবি কঙ্কন কে তাহলে? কবি রঞ্জন হচ্ছে রামপ্রসাদ সেন, কবি কণ্ঠহার হচ্ছে বিদ্যাপতি, তাহলে কবি রঞ্জন কে বলেন তো? না সরি, কবি কঙ্কন কে? দেখি না, রাখেন। মুকুন্দরাম চক্র হ্যাঁ, মুকুন্দরাম কি ভাইয়া ভুলে গেছি নামটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারটা হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। কবি আহ, কবি কঙ্ক কবি কঙ্কন হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, কবি রঞ্জন হচ্ছে রামপ্রসাদ সেন, আর কবি কণ্ঠহার হচ্ছে বিদ্যাপতি। আচ্ছা তাহলে, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে, আমরা আজকে মধ্যযুগ শেষ করে দিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো মন্তব্য আছে?